আসসালামু আলাইকুম। স্বাগতম সায়েন্স ল্যাবে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে। তো এই অধ্যায়কে আমরা সাজিয়েছি মোট 3টি পর্বে। প্রথম পর্বে আমরা আলোচনা করব পদার্থ যে 3 ধরনের কঠিন, তরল এবং বায়বীয়, এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে এবং এদের কণার গতিতত্ত্ব নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব ব্যাপন এবং নিঃসরণ নিয়ে এবং তৃতীয় পর্বে আলোচনা করব ঊর্ধ্বপাতন, পাতন, বাষ্পীভবন, ঘনীভবন, গলন, স্ফুটন এসব নিয়ে। তো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি যে পদার্থ 3 ধরনের: কঠিন, তরল এবং বায়বীয়। এই 3 ধরনের পদার্থের মধ্যে কঠিন পদার্থের যদি আমরা বলি ভর, তাহলে কঠিনেরও ভর থাকে, তরল পদার্থেরও ভর থাকে, বায়বীয় পদার্থেরও কিন্তু একটা নির্দিষ্ট ভর থাকে। অর্থাৎ এই 3 ধরনের পদার্থেরই একটা নির্দিষ্ট ভর থাকবে। তাহলে কঠিনের ভর আছে, তরলের ভর আছে এবং বায়বীয় পদার্থেরও ভর আছে। এরপরে সেকেন্ড বৈশিষ্ট্যের দিকে যদি আসি, তাহলে আকার। দেখো, কঠিন পদার্থের আকার কিন্তু নির্দিষ্ট, এর আকার কখনো পরিবর্তন হবে না। যেমন আমার হাতে একটা বোতল আছে, পারফিউমের বোতল। তো এটা একটা কঠিন পদার্থ, এই বোতলটা। তো এটাকে আমরা, এর কখনোই কিন্তু আকার পরিবর্তন হবে না, এমনি এমনি আকার পরিবর্তন হবে না, আকার কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে? কিন্তু তরল পদার্থের এর আকার কিন্তু আবার নির্দিষ্ট নয়। যেমন আমার হাতে একটা বোতল আছে পানির, এইখানে আমরা যদি বলি এই পানির আকার কেমন, এই বোতলের আকার যেমন, পানির আকারও ঠিক তেমন। এই পানিটাকে যদি আমরা একটি গ্লাসে ঢেলে ফেলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই পানির আকার কিন্তু আর বোতলের আকারের মতো নাই, এই পানির আকারটা হয়ে গেছে গ্লাসের আকারের মতো। অর্থাৎ তরল পদার্থের আকার নির্ভর করে পাত্রের আকারের উপর। পাত্র যেমন হবে ওই তরল পদার্থের আকার ঠিক তেমনই হবে। তাহলে কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার নাই, আকার ফিক্সড নয়। যে পাত্রে যখন পানিটাকে ঢালবো, তরল পদার্থকে আমরা রাখবো, তখনই ওই তরল পদার্থ ওই পাত্রের আকারের মতো আকার লাভ করবে। ওকে, এরপরে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার নাই। যেমন আমরা যদি এরকম একটা পাত্রে, আবদ্ধ পাত্রে তরলকে রাখি, বায়বীয় পদার্থকে রাখি, তাহলে এই পাত্রের আকার যা, সেই আকারই ধারণ করবে। আবার এই সমপরিমাণ বায়বীয় পদার্থকে আমরা যদি এরকম একটা আবদ্ধ পাত্রে রেখে দেই, তাহলে এই বায়বীয় পদার্থের আকার কিন্তু আর এরকম থাকবে না, এরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা বায়বীয় বা গ্যাসীয় পদার্থকে যেই পাত্রে রাখবো, তার আকারও কিন্তু সে পাত্রের মতো হয়ে যাবে। অর্থাৎ এইখানে গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ সম্পূর্ণ পাত্রের আকারের মতো, ঠিক এই পাত্রের যে ছোট্ট একটা পাত্রের মধ্যে সমপরিমাণ গ্যাসীয় বা বায়বীয় পদার্থকে আমরা যদি রেখে দিই, তাহলে তার আকার হয়ে যাবে এই ছোট পাত্রের মতো। যদি পাত্রটা গোলাকারও হয়, তাহলে এই গ্যাসীয় পদার্থের আকার কিন্তু আবার গোলাকার হয়ে যাবে। অর্থাৎ আকার কিন্তু নির্দিষ্ট নয় গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম? তরল কঠিন পদার্থের আকার নির্দিষ্ট, নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের আকার নির্দিষ্ট নয় এবং বায়বীয় পদার্থের আকারও নির্দিষ্ট নয়। এরপরে আমরা আসি আয়তন নিয়ে। কঠিন পদার্থের কিন্তু আয়তন নির্দিষ্ট থাকে। যেমন এখানে আমরা একটা ইট নিলাম, এই ইটের যদি দৈর্ঘ্য হয় 5, প্রস্থ হয় 4 এবং উচ্চতা হয় 3 সেন্টিমিটার,
তাহলে এর আয়তন কত? 60 সেন্টিমিটার কিউব। এই আয়তনটাই কিন্তু ফিক্সড, এর আয়তন কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ কঠিন পদার্থের আয়তন নির্দিষ্ট, এর আয়তন পরিবর্তনশীল নয়। এরপরে আমরা যদি তরল পদার্থের কথা চিন্তা করি, তরল পদার্থে, তাহলে আমরা দেখতে পারবো যে একটি তরল পদার্থ এইরকম একটা পাত্রে রেখে দিলাম। তো এই পাত্রের দৈর্ঘ্য ধরে নাও 10, ঠিক আছে, প্রস্থ 3 এবং উচ্চতা 3। তো এর তাহলে আয়তন কত হবে? 10 গুণ 3 গুণ 3 ইকুয়াল 90 সেন্টিমিটার কিউব, এর আয়তনটা হয়ে যাবে। কিন্তু এখন এই সমপরিমাণ তরলকে, অর্থাৎ এই পাত্রে যে পরিমাণ তরল আছে সেই তরলকে আমি যদি এরকম একটা পাত্রে রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে এর যা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য বেশি, অর্থাৎ এর দৈর্ঘ্য ধরে নিলাম 15, ঠিক আছে। আবার প্রস্থ 3 এবং উচ্চতা 2। তাহলে এই পাত্রের যে তরলটা জায়গা দখল করবে সে তরলের আয়তন কত? অর্থাৎ 15 গুণ 3 গুণ 2, 90 সেন্টিমিটার কিউব। তাহলে দেখা যাচ্ছে যে তরল পদার্থের ক্ষেত্রে আয়তন নির্দিষ্ট, আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই পাত্রে হয়তোবা দৈর্ঘ্য কম, কিন্তু এই পাত্রে এসে দৈর্ঘ্যটা বেশি, এখানে হয়তোবা উচ্চতা বেশি, এখানে সে উচ্চতা কমে গেছে। অর্থাৎ একটি মাত্রা বেড়ে গিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে গিয়ে এখানে কিন্তু উচ্চতা কমে আয়তন কিন্তু আগের মতোই 90 রয়ে গেছে। অর্থাৎ তরল পদার্থের আয়তন নির্দিষ্ট, যে পাত্রেই রাখি না কেন, আকার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে তরল যে আকার লাভ করেছে, এখানে কিন্তু তরলটা সে আকার লাভ করবে না, এরকম আকার লাভ করবে, কিন্তু আয়তন কিন্তু নির্দিষ্ট। এখানেও 90 সেন্টিমিটার কিউব, এখানেও 90 সেন্টিমিটার কিউব। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে গ্যাসীয় পদার্থের বা বায়বীয় পদার্থের যদি আমরা আয়তন হিসাব করি, তাহলে এর আয়তনও কিন্তু নির্দিষ্ট নয়, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করি। আমরা এই পাত্রে বাতাসটাকে রেখে দিলাম এবং এই সমপরিমাণ বাতাসটাকে আমরা এই পাত্রে রাখলাম। তাহলে এই পাত্রে হয়তো বা বাতাসের কণাগুলো দূরে দূরে একটু অবস্থান করবে, কারণ পাত্রের আকারটা বড়। আর এই সমপরিমাণ গ্যাস বা বায়বীয় পদার্থ আমরা যদি ছোট পাত্রের মধ্যে রাখি, তাহলে এই বায়বীয় পদার্থ কিন্তু ছোট পাত্রের যা আয়তন তার মতোই আয়তনটা হবে, কিন্তু এখানে এই অণুগুলো হয়তো একটু কাছাকাছি অবস্থান করবে, কারণ সমপরিমাণ গ্যাসীয় পদার্থকে আমি বড় জায়গা থেকে, বড় পাত্র থেকে যখন ছোট পাত্রে নিয়ে আসব, তখন অবশ্যই অণুগুলো একটু কাছাকাছি অবস্থান করবে। ওকে, তো এই পাত্রের আয়তন যা, এই পাত্রের আয়তন কি তাই হবে? কখনোই নয়। এই পাত্রের আয়তন বেশি হবে, এই পাত্রের আয়তন কম হবে। তাহলে গ্যাসীয় পদার্থ যেহেতু সম্পূর্ণ পাত্রের জায়গা দখল করে, তাহলে পাত্রের আয়তন যা, এই গ্যাসীয় পদার্থের আয়তনও তাই হবে। তাহলে এখানে এই গ্যাসীয় পদার্থের আয়তন বেশি হবে এবং এখানে কিন্তু আয়তন কমে যাবে। অর্থাৎ পাত্রের আকার আয়তন বড়, এখানে আয়তন ছোট, এজন্য গ্যাসীয় পদার্থের আয়তনও এখানে বেশি, এখানেও কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তন কম। তাহলে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আয়তন কি নির্ধারিত বা ফিক্সড বা নির্দিষ্ট থাকছে? কখনোই নয়। অর্থাৎ কঠিন পদার্থের আয়তন কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট আয়তন আছে। তরলের কিন্তু আয়তন নির্দিষ্ট, কিন্তু বায়বীয় পদার্থের আয়তন কিন্তু নির্দিষ্ট নয়। অর্থাৎ পাত্রের আয়তন যেমন,
ওই গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের আয়তন ঠিক তেমন। এরপরে চাপ এবং তাপ খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য কঠিন তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। দেখা যাচ্ছে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে খুব একটা দূরত্ব থাকে না, এদের একটা অণুর থেকে একটা কণা থেকে আরেকটা কণার মধ্যে খুব বেশি দূরত্ব থাকে না। আবার তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু অণুগুলো একটু দূরে দূরে থাকে কঠিনের চেয়ে। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে। তো আমরা যদি এই পদার্থের উপরে চাপ দেই, কঠিন পদার্থের উপরে চাপ দেই, তাহলে এর আয়তন কিন্তু খুবই কম সংকুচিত হবে। কারণ এখানে অণুগুলোর উপর চাপ দিলে, এই অণুর উপর যদি চাপ প্রয়োগ করি, এই পাশের অণুকে সে কিন্তু ঠেলে দিতে পারবে না, কারণ এদের অণুগুলোর মধ্যে দূরত্ব কম। কিন্তু এই অণুর মধ্যে যদি আমি চাপ দেই এই অণুর উপরে, তাহলে কিন্তু এই অণু এখানে না থেকে এখানে চলে আসবে, অর্থাৎ তার মধ্যে একটা দূরত্ব ছিল, চাপ দিলে ওই দূরত্বটা সে ফিল আপ করবে। তো আমি যদি এই অণুর মধ্যে আবার চাপ দিই, তাহলে এই অণু কিন্তু আর এভাবে না থেকে এই যে এই অণুর সাথে লেগে যাবে চাপের প্রভাবে। আবার আমি যদি এই অণুর উপরে চাপ দেই, তাহলে সেই অণু কিন্তু তার পাশের অণুর সাথে লেগে যাবে, অর্থাৎ এই দুই অণুর মধ্যে যে গ্যাপ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বটা কিন্তু সে কভার করে ফেলবে। একইভাবে এটার উপরে যদি চাপ দেই, তাহলে এই অণুটা কিন্তু কোথায় আসবে, এই যে মাঝখানে গ্যাপ আছে এই গ্যাপটা সে ফিল আপ করবে। তাহলে আগে আমার অণুর উপরিভাগ ছিল এই পর্যন্ত, এখন হয়ে গেল এই পর্যন্ত। তাহলে এতটুকু সংকোচন হয়েছে না চাপ দেওয়ার ফলে, জাস্ট এতটুকু সংকোচন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যদি গ্যাসীয় পদার্থের বেলায় হয়, তাহলে এই অণুকে যদি আমরা চাপ দেই, তাহলে এই অণু কিন্তু এই চাপের প্রভাবে কোথায় চলে আসবে, এই অণুর কাছে চলে আসবে চাপ দিলে। এই অণুর উপরে যদি আমরা চাপ দেই, তাহলে এই অণু কিন্তু এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা সে কভার করবে, অর্থাৎ চাপ দিলে এই অণু এখানে না থেকে এইখানে চলে আসবে। আবার একইভাবে এই অণুর উপরে যদি আমরা চাপ দেই, তাহলে এটাও কিন্তু এখানে না থেকে কোথায় চলে আসবে, এইখানে। তাহলে আগে ছিল কিন্তু এই পর্যন্ত অণুগুলো, এখন এসেছে কোথায়, এই পর্যন্ত। তাহলে এখানেও চাপ দিলে আয়তনটা কমে গেল, সংকোচন হলো। কিন্তু সংকোচনের হার কোথায় বেশি, তরলে নাকি বায়বীয় পদার্থে? দেখা যাচ্ছে যে তরলে সংকোচন হয়েছে জাস্ট এতটুকু চাপের প্রভাবে, আর বায়বীয় পদার্থের উপরে যদি আমরা চাপ দেই, তাহলে সংকোচন হয়ে গেছে এতটুকু। অর্থাৎ কঠিন পদার্থের উপরে চাপ দিলে খুবই কম আয়তন সংকুচিত হয়, খুবই কম। তরল পদার্থে চাপ দিলে আয়তন একটু বেশি সংকোচন হয় কঠিনের চেয়ে, অর্থাৎ আয়তন কমে যায়। এবং বায়বীয় পদার্থের উপর যদি চাপ দেওয়া হয়, আয়তন অনেক বেশি কমে যায়, অনেক বেশি হ্রাস পায়, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি যে চাপ দিলে কঠিন পদার্থের আয়তন খুবই কম হ্রাস পায়। আবার চাপ দিলে তরল পদার্থের আয়তন একটু বেশি হ্রাস পায় বা সংকোচন হয় কঠিনের চেয়ে। আর বায়বীয় পদার্থের উপরে চাপ দিলে অনেক বেশি আয়তন হ্রাস পায়। তাহলে আমরা কিন্তু চাপের ফলে কি হয় তিনটা পদার্থে এটা দেখে ফেললাম, অর্থাৎ আয়তন খুবই কম কমে যাবে, হ্রাস পাবে। তরল পদার্থে উপরে যদি আমরা চাপ দেই,
তাহলে আয়তন অনেক বেশি হ্রাস পাবে। বায়বীয় পদার্থের উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে আয়তন অনেক বেশি হ্রাস পেয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তাপ। যদি আমরা কঠিন পদার্থের উপরে তাপ দিই তাহলে এর আয়তন খুবই কম বৃদ্ধি পাবে। যেমন একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে এটা একটা কঠিন পদার্থ, এর মধ্যে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে। তো এখানে যদি আমরা তাপ দিই, হিট দিই, তাপ এই পদার্থের উপরে, তো এই অণুগুলো তাপ শক্তি শোষণ করবে। কিন্তু এই অণুগুলো তাপ শক্তি শোষণ করে অণুগুলোর যে গতিশক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ তারা এই তাপ শক্তি শোষণ করে কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যদি ছুটে চলে যাওয়ার জায়গা থাকে তাহলে তো যাবে, না হলে যাবে কিভাবে? তো কঠিন পদার্থের একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা খুবই কম। এর ফলে আমরা যদি এই কঠিন পদার্থের উপরে তাপ দেই কঠিন পদার্থকে, তাহলে এই অণুগুলো তাপ গ্রহণ করে যে প্রসারণ হওয়া, অর্থাৎ তারা গতিশক্তি প্রাপ্ত হয়ে ছোটাছুটি করে, এটা কিন্তু খুবই কম হবে। কিন্তু তরলের ক্ষেত্রে এই পাত্রে যদি তরল থাকে এবং এই তরল পদার্থকে আমরা যদি তাপ দিই, এই অণুগুলো যেহেতু একটু দূরে দূরে অবস্থান করছে, তাহলে এই অণুটার অনেক জায়গা রয়েছে ছোটাছুটি করার, অর্থাৎ এই অণু অনেক দূর পর্যন্ত যেতে পারবে, এই অণু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারবে, এই অণু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারবে, কারণ একটা অণুর সাথে আরেকটা অণুর দূরত্ব বেশি। এই দূরত্বের মধ্যে তারা ছোটাছুটি করবে। তো এই অণুটাও তখন কি এইখানে চলে আসবে, অর্থাৎ তার যে পাশের অণু সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে দেখা যাচ্ছে যে তাপ দিলে, যদি তাপ দেই, এই কঠিন পদার্থের অণুগুলি কিন্তু প্রসারণ হবে না, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে না। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা যদি তাপ দেই, আগে ছিল আয়তন এই পর্যন্ত অণুগুলো ছিল, এখন এই অণুটা তাপের প্রভাবে ছোটাছুটি করবে, যখন গতিশক্তি প্রাপ্ত হবে যখন, তখন এই জায়গায় না থেকে এই জায়গায় চলে আসবে এইখানে, অর্থাৎ তার আয়তন কিন্তু এই পরিমাণ বৃদ্ধি পেল। আবার যদি গ্যাসীয় পদার্থ হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো আরো অনেক দূরে দূরে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে আমরা যদি তাপ দেই, হিট প্রয়োগ করি, তাপ দেই, তাহলে এই অণুটা এই পর্যন্ত সে প্রসারণ হবে, অর্থাৎ সে ছোটাছুটি করবে। এই অণু এই পর্যন্ত, এই অণু, অর্থাৎ প্রত্যেকটা অণুর প্রসারণশীলতা বৃদ্ধি পাবে। তাদের আয়তন আগে যা ছিল এখন তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে তরলের চেয়ে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে তাপ দিলে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায় না, কিন্তু তাপ দিলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, এবং তাপ দিলে বায়বীয় পদার্থের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে লাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। ওকে, আন্তঃকণা আকর্ষণটা যদি আমরা বলতে চাই, তাহলে এই যে আমার হাতে একটা বেলুন আছে, তো এটা যদি একটা পানির অণু হয়, পানির অণু, পানির সংকেতটা আমরা কি আমরা জানি H2O, অর্থাৎ এখানে একটা অক্সিজেন থাকবে, তার সাথে দুইটা হাইড্রোজেন থাকবে। তো ধরে নিলাম এটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন, ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তো এই অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু দিয়ে পানি গঠিত। তো এই একটা পানির অণু আরো একটা পানির অণুর সাথে
যে বন্ড করে যুক্ত আছে, অর্থাৎ একটা পানির অণু আরেকটা পানির অণু, এই পাশে আরেকটা পানির অণু, অর্থাৎ এই পানির অণুগুলো পরস্পর যুক্ত হয়ে পানি গঠন করে। তো এই যে এই অণু এবং এই অণুর মধ্যে যে বন্ধন, ঠিক আছে, যে আকর্ষণ, এইটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। এই কণা, এই অণু এবং এই কণা, এই দুই কণার মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা বলছি আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে, তো এই আকর্ষণটা কঠিন পদার্থের কিন্তু অনেক বেশি, কঠিন পদার্থের, কারণ তার অণুগুলো কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করে, দূরত্ব খুবই কম হয়। তো যদি দূরত্ব কম হয়, দূরত্ব যদি কম হয় তাহলে আকর্ষণ অনেক বেশি। আবার তরলের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে, আন্তঃকণাগুলোর মধ্যে দূরত্ব একটু বেশি। দূরত্ব যদি একটু বেশি হয় আকর্ষণ একটু কমে যাবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দূরত্ব আরও অনেক বেশি কণাগুলোর মধ্যে, তাহলে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ কিন্তু আরও অনেক কমে যাবে। অর্থাৎ চৌম্বক আর লোহার কথা যদি বিবেচনা করি, লোহাকে চৌম্বকের কাছ থেকে যত দূরে নিয়ে যাব, দূরত্ব যত বাড়িয়ে দেব, লোহাকে কিন্তু চৌম্বক আকর্ষণ তত কম করবে। ঠিক একই রকমের দূরত্ব, আন্তঃকণা দূরত্ব, অর্থাৎ এক কণার সাথে এক কণার এবং আরেকটা কণার মধ্যে যে দূরত্ব, পাশাপাশি দুইটি কণার মধ্যে যে দূরত্ব, এটা একেবারেই নাই, নাই বললেই চলে। সুতরাং এখানে আকর্ষণ থাকবে অনেক বেশি। তরলের ক্ষেত্রে যেহেতু কণাগুলোর মধ্যে দূরত্ব একটু বেশি, তাহলে আকর্ষণ একটু কমে যাবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দূরত্ব যেহেতু আরও বেশি, এখানে আকর্ষণ তাহলে আরও অনেক কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ কমে। তো আন্তঃকণা আকর্ষণটা আমরা কি লিখতে পারি, যে কঠিনের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বেশি, তরলের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ, একটি কণা এবং আরেকটি কণার মধ্যে আকর্ষণ একটু কম, অর্থাৎ কঠিনের চেয়ে কম। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে আকর্ষণ অনেক কম। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য নিয়ে দেখে ফেললাম। তো এখন আমরা এই বাকি তিনটা টপিক নিয়ে একটু আলোচনা করি। এই টপিকটা সম্পর্কে তোমরা জানো আন্তঃআণবিক শক্তি, কিন্তু অনেকেই অন্তঃআণবিক শক্তি এইটা সম্পর্কে একটু কম জানে। তো আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করে ফেলি, এরপর আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব। আচ্ছা, এখন দেখো যে এই যে আমি একটা পানির অণু লিখলাম, পানির অণু, আরেকটা পানির অণু, দুইটা পানির অণু, ঠিক আছে। তো এই পানি, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের কিন্তু একটা কি আছে, বন্ধন আছে, অর্থাৎ আকর্ষণ শক্তি আছে। আবার এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের কিন্তু একটা আকর্ষণ শক্তি আছে, ঠিক আছে। আবার এই পানির অণু, আবার এই পানির অণুর মধ্যেও কিন্তু একটা আকর্ষণ রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি একটি অণুর মধ্যে যে দুইটা পরমাণু, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই দুইটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা বলছি মূলত আন্তঃআণবিক শক্তি। যে শক্তি দিয়ে এই দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত, অক্সিজেন আর হাইড্রোজেন, একটি অণুর মধ্যে, জাস্ট এই অণুর মধ্যে এই দুইটি পরমাণু যে আকর্ষণের শক্তি দিয়ে যুক্ত, এই আকর্ষণটাকে আমরা বলছি অন্তঃআণবিক শক্তি, ঠিক আছে, বা ইন্ট্রামলিকুলার ফোর্স, অন্তঃআণবিক শক্তি বা ইন্ট্রামলিকুলার ফোর্স, ঠিক আছে। অর্থাৎ ইন্ট্রামলিকুলার ফোর্স,
ইন্ট্রামলিকুলার ফোর্স কি বা অন্ত আণবিক শক্তি কি? যে দুটি পরমাণুর মধ্যে যে আকর্ষণ শক্তি দিয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত, এই অক্সিজেন এবং এই হাইড্রোজেন যুক্ত, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন যুক্ত দুইটা পরমাণু, জাস্ট দুইটা পরমাণু। এখন যদি আসি যে আন্তঃআণবিক শক্তি, যেটা আমরা মোটামুটি অনেকেই জানি, এই আন্তঃআণবিক শক্তিটা হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্স। এইটি হচ্ছে দুইটি অণুর মধ্যে, অর্থাৎ এই একটা পানির অণু, এই দুই অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তি কিন্তু আন্তঃআণবিক শক্তি। একটি অণু বা একটি কণা এবং আরেকটি অণু বা আরেকটি কণার মধ্যে যে আকর্ষণ শক্তি, যেই আকর্ষণের মাধ্যমে পানির অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পানি গঠন করেছে, এই আকর্ষণ শক্তিটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ। যেমন আমি একটু আগে যেটা দেখালাম যে এই যে একটা পানির অণু, এটা আরেকটা পানির অণু। তো এই পরমাণুর মধ্যে, এই অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে বন্ধনটা, যে বন্ধনে তারা যুক্ত আছে, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন, এটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি বা ইন্ট্রামলিকুলার ফোর্স। আর এক অণু এবং আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি, যে আকর্ষণের শক্তির মাধ্যমে দুইটা অণু যুক্ত হয়ে আছে, এই পানির অণু আর এই পানির অণু, এই দুটি অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্স। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব নিয়ে। কণার গতিতত্ত্ব নিয়ে একটু দেখি। আচ্ছা, একটি পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ দেই, তাহলে এর কণাগুলো তাপ শক্তি শোষণ করে এবং পরস্পর কাঁপতে থাকে। তো তাপ তো এক ধরনের শক্তি। এই শক্তির কোনোদিন ক্ষয় আছে? নাই। আমরা জানি শক্তির কোনো ক্ষয় হয় না, এক শক্তি আরেক শক্তিতে জাস্ট কনভার্ট হয়। তো যে আমরা একটা পদার্থে যে তাপ দেব, সেই তাপ দেওয়ার ফলে অণুগুলো যে তাপ শক্তি গ্রহণ করবে, এই তাপ শক্তি কিসে রূপান্তরিত হবে? এই তাপ শক্তি কিন্তু অণুর গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ এই তাপ শক্তি কনভার্ট হয়ে ও গতিশক্তিতে পরিবর্তিত হয়ে যাবে। তো এইটা কঠিন পদার্থে যতটা অণুগুলোর মধ্যে গতিশক্তি থাকে, তাপের ফলে তরলে কিন্তু তার গতিশক্তি আরো বেড়ে যায়, কারণ কণাগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকে, তারা ছোটাছুটি করার জায়গা বেশি পায়। সুতরাং তখন তাদের দূরত্বটাও বেড়ে গেলে তাদের মধ্যে গতিশক্তিটাও বৃদ্ধি পায়। বায়বীয় পদার্থের মধ্যে কণাগুলোর গতিশক্তি কিন্তু আরো বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা লিখতে পারি কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি কি বেশি? তাহলে আন্তঃআণবিক দূরত্ব কি কম? আন্তঃআণবিক দূরত্ব কম বিধায় আন্তঃআণবিক শক্তি বেশি। এবং এখানে যে কণার গতিশক্তিটা কি হবে? কণাগুলোর মধ্যে ছোটাছুটির যে হার, অর্থাৎ দূরত্ব যেহেতু একটু কম, সেহেতু কণাগুলো খুবই কম দূরত্ব জুড়ে ছোটাছুটি করতে পারবে, অর্থাৎ এখানে কণার গতিশক্তি কম। কিন্তু তরলের ক্ষেত্রে যদি আসি, এখানে আন্তঃআণবিক শক্তি একটু কম। কার তুলনায়? কঠিনের তুলনায়। কেন আন্তঃআণবিক শক্তি কঠিনের তুলনায় কম? কারণ আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি। তো আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে আন্তঃআণবিক শক্তি একটু কমে যাবে।
আবার যদি আমরা গ্যাসীয় পদার্থের কথা চিন্তা করি তাহলে এর ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি অনেক কম। কেন? কারণ আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তো আন্তঃআণবিক দূরত্ব যদি বেশি হয়, তাপের ফলে সেই কণাগুলো ছোটাছুটি করার জায়গাও বেশি পাবে, অর্থাৎ গতিশক্তি তরলের ক্ষেত্রে কি হবে? বেশি হবে। এবং গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক দূরত্ব যেহেতু অনেক বেশি, তাহলে সেই কণাগুলো তাপ প্রয়োগের ফলে যে গতিশক্তি প্রাপ্ত হবে, সেই গতিশক্তির ফলে অনেক বেশি ছোটাছুটি করতে পারবে, কারণ দূরত্ব বেশি, ছোটাছুটি করার জায়গা বেশি। অর্থাৎ এইখানে যে কণাগুলোর গতিশক্তি এটি অনেক বেশি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমার হাতে এক গ্লাস ঠান্ডা পানি রয়েছে, আবার এইখানে আরেক গ্লাস গরম পানি রয়েছে। তো এই পানিতে আমরা তাপ দেই নাই, কিন্তু এই পানিতে তাপ দিয়েছি। তো তাপ দেওয়ার ফলে এই তাপ শক্তি এই কণাগুলো কি গ্রহণ করেছে? গ্রহণ করে এই তাপ শক্তির ফলে এই কণাগুলো গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। কারণ আমরা জানি শক্তির কোনো ক্ষয় নাই। আমি তরলে যে তাপ দিলাম, সেই তাপ অবশ্যই কোনো না কোনো শক্তিতে রূপান্তরিত হবে। তো এই তাপ শক্তির ফলে এই তরলের যে কণাগুলো তার গতিশক্তি বেশি। এই গতিশক্তির ফলে এই কণাগুলো কিন্তু এই তরলের কণাগুলো ছোটাছুটি বেশি করছে, কিন্তু এই তরলের কণাগুলো ছোটাছুটি অনেক কম করছে। এর ফলে আমরা যদি এই পানির মধ্যে কোনো কিছু মিশ্রিত করতে চাই, যদি আমি এর মধ্যে এক ফোঁটা নীল দেই, তাহলে এটা যত দ্রুত ছড়িয়ে পড়বে, এই গরম পানিতে কিন্তু নীল দিলে গরম পানিতে অনেক বেশি দ্রুত ছড়িয়ে পড়বে। কারণ এখানকার কণাগুলোর গতিশক্তি বেশি, কারণ তারা তাপ অর্জন করেছে। ফলে এই কণা উপরের কণা নিচে আসতেছে, নিচের কণা উপরে, ডানের কণা বামে, বামের কণা ডানে, এভাবে অনেক দ্রুত ছোটাছুটি করছে। আমি এর মধ্যে নীল দিলে ওই নীলটাকে পানির কণাগুলো বা অণুগুলো খুব দ্রুত ছড়িয়ে নিয়ে যাবে, কিন্তু এই পানির ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। একটু আমরা এক্সপেরিমেন্ট করে দেখি কি হয়। আমরা ঠান্ডা পানিতে এক ফোঁটা 2-3 ফোঁটা পড়ে গেছে, 2-3 ফোঁটা নীল দিয়ে ফেললাম। এইটা কিন্তু দেখা যাচ্ছে এখনো খুব বেশি ছড়াচ্ছে না, এখনো কিন্তু গ্লাসের নিচেই আসে নাই খুব একটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুবই ধীরে 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 কিন্তু এই নীল রংটা পানির মধ্যে ছড়িয়ে পড়ছে, কারণ এটা ঠান্ডা পানি। এখানকার মধ্যে যে কণার গতিশক্তি সেটা কিন্তু অনেক কম। দেখো এখনো কিন্তু গ্লাসের নিচ পর্যন্তই নীলটা পৌঁছায়নি, অর্থাৎ কণার গতিশক্তি কম। কিন্তু আমাদের কাছে যে গরম পানি আছে, এইটাতে যেহেতু তাপ দেওয়া হয়েছে, পানি গরম, তাহলে এখানকার অণুগুলোর গতিশক্তি বেশি। তো আমি যদি এর মধ্যে নীল দিই, সেটা অনেক দ্রুত কিন্তু ছড়িয়ে পড়বে, অর্থাৎ ওই অণুগুলো ওই নীলটাকে অনেক দ্রুত গতিতে ছড়িয়ে নিয়ে যাবে। এখানে কয়েক ফোঁটা দিলাম, দেখা যাচ্ছে অনেক দ্রুত আগের চেয়ে ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু প্রায় গ্লাসের তলানি স্পর্শ করছে, কিন্তু ঠান্ডা পানির ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছিল না। ঠিক আছে, প্রায়, হ্যাঁ, গ্লাসের তলায় কিন্তু চলে এসেছে রংটা, সম্পূর্ণ রংটা মিশ্রিত হয়ে গেছে, অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে। তো আমরা তাপ ছাড়াও তরলে সাধারণত তরল পদার্থকে যদি নাড়াই, অর্থাৎ পানির মধ্যে নীল দিয়ে যদি আমরা নাড়াতাম, কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পেত, এর ফলে রংটা দ্রুত ছড়াতো। তো এক কথাই হচ্ছে যে গতিশক্তি বৃদ্ধি পেলে রংটা অনেক দ্রুত ছড়িয়ে যাবে। তো কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের যে এর ধর্মগুলো, বৈশিষ্ট্যগুলো এবং অন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক শক্তি, তার সাথে কণার গতিতত্ত্ব, আশা করি ক্লিয়ার হয়েছি আমরা। নেক্সট পর্বে আমরা ব্যাপন হার সম্পর্কে এবং নিঃসরণ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।